তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই। আজকে থেকে আমি স্টার্ট করছি এসএসসি এমটিএস এর জিকে পিওয়াইকিউ সিরিজ। রিসেন্টলি যে এক্সামটি হলো এসএসসি এমটিএস এর, তার প্রত্যেকটি শিফটের জিকে কোয়েশ্চেন্স আমি করাবো। শুধু কোয়েশ্চেন্স নয়, তার সাথে সাথে প্রচুর পরিমাণে এক্সট্রা ডিটেলস আমি তোমাদের প্রোভাইড করব। যারা এসএসসি এমটিএস 2026কে টার্গেট করছো, তাদের জন্য ডেফিনেটলি এই সিরিজটি প্রচুর হেল্পফুল হবে। আর ইকুয়ালি হেল্পফুল হবে তাদের জন্য যারা এবছর জিডি এক্সাম দেবে তাদের জন্য, ঠিক আছে? আর এর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করতে পারো। আর আজকে আমি শিফট 3 দিয়ে স্টার্ট করছি। তার কারণ হলো আমি 4ই ফেব্রুয়ারি শিফট 1 এবং 2 কোথাও পাইনি। যদি ইন ফিউচার পাই তাহলে আমি সেটাও তোমাদের প্রোভাইড করে দেবো। বুঝতে পারলে? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। তো স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন, একটি কলয়েডে দ্রবণের মতো যে উপাদান বা ছড়িয়ে থাকা কণাগুলি থাকে তাকে কি বলা হয়? অপশন নাম্বার বি, বিস্তৃত পর্যায়। এবার দেখো, এই বিস্তৃত পর্যায় বা ডিসপোজড ফেজ এর সংজ্ঞা কি? কলয়েডে দ্রবণে যে কণাগুলি ছড়িয়ে থাকে দ্রাবের মতো তাকে বিস্তৃত দশা বা ডিসপোজড ফেজ বলে, যেটা মানে এক্সামে দিয়েছিল। আর ডিসপারশন মিডিয়াম কাকে বলে? যার যার মধ্যে কণাগুলো ছড়িয়ে থাকে। এখানে বলেছে দ্রবণের যে কণাগুলো ছড়িয়ে থাকে তাকে ডিসপোজড ফেজ বলা হয়। আর যার মধ্যে কণাগুলো ছড়িয়ে থাকে দ্রাবকের মতো তাকে বলা হয় বিস্তারক মাধ্যম বা ডিসপোজ মিডিয়াম। এবার কণার আকারগুলো কেমন হয়? কলয়েডে কণার ব্যাস সাধারণত, এটা অ্যাকচুয়ালি 10-7 নয়, এটা অ্যাকচুয়ালি 10⁻7 সেমি থেকে 10⁻⁻5 সেমির মধ্যে হয়। আর টিন্ডাল এফেক্ট কাকে বলে? কলয়েড দ্রবণের মধ্য দিয়ে আলো পাঠালে আলোকরশ্মি পথ দৃশ্যমান হয়, একে টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব বলা হয়। আর ব্রাউনিয়ান মোশন, কলয়েডে কণাগুলো দ্রবণে এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, যাকে ব্রাউনিয়ান গতি বলা হয়। এবছর এই কোয়েশ্চেনটি দিয়েছিল। এরপরে এখান থেকে কোয়েশ্চেন্স হাইলি চান্স রয়েছে, এখান থেকে কোয়েশ্চেন্স আসার, ঠিক আছে? যেহেতু সংজ্ঞা দিয়েছিল, তো এখান থেকে কোয়েশ্চেন আসার খুবই চান্স রয়েছে। তো এগুলো তোমরা ডেফিনেটলি বারবার ডিভিশন করে নেবে। এরপর দেখো, কলয়েডের প্রকারভেদ, কোন মাধ্যম ও দশার মিশ্রণে কি তৈরি হয়, সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এখান থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এটা, ইমালশনটা, ঠিক আছে? প্রথমে দেখে নাও, কঠিন ও তরল, মানে কঠিন বিস্তৃত দশা ও বিস্তারক মাধ্যম। বিস্তৃত দশার কঠিন, বিস্তারক মাধ্যম তরল, এই দুটো মিলে তৈরি হয় সল, যার উদাহরণ হচ্ছে রঙের দ্রবণ, কোষের তরল। কঠিন গ্যাস, একে বলা হয় কঠিন এরোসল, ধোঁয়া, ধূলিকণা। উদাহরণ তরল গ্যাস, তরল এরোসল, কুয়াশা, মেঘ। এটাও খুবই ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে, ঠিক আছে? আরগুলো তোমরা যদি মনে রাখতে নাও চাও, তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সাথে সাথে এটাও। বুঝতে পারলে? এই তিনটে, বেসিক্যালি তিনটে এক্সামে দিয়ে থাকে, আমি দেখেছি প্রিভিয়াসের কোয়েশ্চেন্সে। তো তিনটা ডেফিনেটলি তোমরা মনে রাখবে। আর গ্যাস, তরল, সরি এটা বলিনি, তরল এটা তো মানে একদম বেশি মানে খুবই ইম্পর্টেন্ট। ইমালশনটা, দুধ কি ধরনের জিজ্ঞেস করে। দুধ এক রকমের কলয়েড, যা হচ্ছে ইমালশন কলয়েড, ঠিক আছে? ফেস ক্রিম, দুধ, ফেস ক্রিম, এগুলো ইমালশন। আর তরল মিলে ইমালশন তৈরি হয়, এটা তোমরা মনে রাখবে। আর গ্যাস, তরল, ফোম, যেটা সাবানের ফেনা, শেভিং ক্রিম। কঠিন কঠিন সল, রঙিন কাঁচ, দামি পাথর। তো এখান থেকে সব কিছু মনে রাখতে না চাইলে এই তিনটি ডেফিনেটলি মনে রাখবে বা খাতায় নোট করে রেখে দেবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, হিরণ্যগর্ভ শব্দটির অর্থ কি? অপশন নম্বর বি, সোনালী গর্ভ। এবার দেখো, এই এটি একটি আচার অনুষ্ঠান। মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে বিভিন্ন রাজা এবং বিভিন্ন যজ্ঞ বা আচার সম্পাদিত করত। সেগুলোর নাম এবং কোন রাজারা করতো সেগুলো একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো রাজার নাম যদি বলি দন্তিদুর্গ, যিনি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, তিনি হিরণ্যগর্ভ আচার সম্পাদিত করেছিল, ঠিক আছে? তিনি উজ্জয়িনীতে এই যজ্ঞ করে নিজেকে ক্ষত্রিয় হিসেবে ঘোষণা করেন। তো এটাই মানে বলেছিল যে হিরণ্যগর্ভ মানে কি। হুম। আর প্রথম পুষ্যমিত্র শুঙ্গ ডাইনেস্টি থেকে বিলং করে। অশ্বমেধ যজ্ঞ পালন করেছিল। মৌর্য বংশের পতনের পর তিনি দুবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পতঞ্জলি এই যজ্ঞের পুরোহিত ছিলেন, ঠিক আছে? সমুদ্রগুপ্ত, যেটা গুপ্ত বংশের রাজা ছিলেন, অশ্বমেধ যজ্ঞ পালন করেছিলেন। তাকে অশ্বমেধ পরাক্রম বলা হয় এবং তার মুদ্রায় যজ্ঞের ঘোড়ার ছবি পাওয়া যায়।
প্রথম সাতকর্ণী সাতবাহন বংশের রাজা। অশ্বমেধ ও রাজসূয় দুটোই করেছিল। তিনি দক্ষিণাপথের আধিপত্য বজায় রাখতে একাধিক বৈদিক যজ্ঞ করেন। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের রাজা। অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। হর্ষবর্ধনকে পরাজিত করার পর তিনি নিজের ক্ষমতা প্রদর্শনে এটি করেন। আর প্রবর্ষণ প্রথম, যেটা বাকাটাক ডাইনেস্টির রাজা ছিলেন, বাজপেয়ী বা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি মোট 4 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলে জানা যায়। তো এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে এটা, হ্যাঁ? এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখান থেকে যে আমরা ডিটেলসটা পড়লাম, সেখান থেকে দুটি র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আমরা করে নিই। কোন রাজবংশের প্রতিষ্ঠাতা হিরণ্যগর্ভ নামক আচারটি পালন করেছিলেন? এটা আমরা দেখলাম রাষ্ট্রকূট বংশ থেকে দন্তিদুর্গ, যিনি কিনা রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। আর ঋগ্বেদের কত নম্বর মণ্ডলে হিরণ্যগর্ভের সূক্তের উল্লেখ পাওয়া যায়? এটা হবে অপশন নাম্বার ডি, দশম মণ্ডল। আর দশম মণ্ডল পুরুষ সূক্তও পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর তোমরা কমেন্ট করে জানাও থার্ড মণ্ডলে বা তৃতীয় মণ্ডলে কি মানে দেখা যায়, কি পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 3, রাজিয়া সুলতানকে কোন সালে সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল? অপশন নাম্বার এ, 1240। এবার দেখো, রাজিয়া সুলতান যেহেতু দাসবংশের থেকে বিলং করতো, তো দাসবংশ সম্পর্কে আমরা একটু দেখে নিই। দাসবংশের এর টাইম পিরিয়ড কত ছিল? 1206 থেকে 1290। তার মধ্যে কুতুবুদ্দিন আইবক ছিল প্রথম রাজা, মানে দাসবংশের প্রতিষ্ঠাতা। তার টাইম পিরিয়ড ছিল 1206 থেকে 1210। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস, মানে মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তিনি দাসবংশের প্রতিষ্ঠাতা এবং মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তিনি 1206 সালে দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু কখনোই সুলতান উপাধি গ্রহণ করেননি। মালিক ও সিপাহসালার হিসেবে শাসন করতেন। তার দানশীলতার জন্য তাকে লাখবাক্স বলা হতো। কাকে লাখবাক্স বলা হয়? কুতুবুদ্দিন আইবককে। তিনি আহ, তিনি দিল্লির কুয়াতুল ইসলাম এবং আজমিরের আড়াই দিনকা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন। 1210 সালে লাহোরের চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তার মৃত্যু হয়। তো এই ছোট ছোট ইম্পর্টেন্ট ডিটেলসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। অলরেডি তোমরা হয়তো জানো এখান থেকে। তো যারা জানো তোমাদের ভালো রিভিশন হয়ে যাবে। যারা জানো না তোমরা অবশ্যই নোট করে নেবে কিংবা ভিডিওটি বারবার দেখে নেবে। তারপরে আসে শামসুদ্দিন ইলতুৎমিশ, 1211 থেকে 1236। তাকে দাসের দাস বা স্লেভ অফ স্লেভ বলা হয়। তিনি প্রথম তুর্কি সুলতান যিনি বাগদাদের খলিফার কাছ থেকে মনসুর বা স্বীকৃতিপত্র পান। তিনি প্রশাসনিক সংস্কারের জন্য চল্লিশা চক্র বা চাহালগানি গঠন করেন। তিনি রৌপ্য টাঙ্কা, মানে সিলভার টাঙ্কা এবং তাম্র মুদ্রা বা কপার জিতল প্রবর্তন করেন। তার সময়ে চেঙ্গিস খা ভারতের সীমান্তে সিন্ধু নদ হানা দিয়েছিল 1221 সালে খ্রিস্টপূর্বে, হ্যাঁ? এবার দেখো সুলতানা রাজিয়া, যার যেখান থেকে কোয়েশ্চেন এসেছিল 1236 থেকে 1240। তো 1240 সালে তাকে অ্যাবডাক্ট মানে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয় বা মেরে ফেলা হয়। তো তার টাইম পিরিয়ড মাত্র 4 বছরের ছিল, 1236 থেকে 40। তিনি ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম নারী শাসক। এখান থেকে অনেকবার কোয়েশ্চেন দেয়, যারা যদি ইজি কোয়েশ্চেন করে তাহলে এখান থেকে কোয়েশ্চেন পাবে যে দিল্লির প্রথম নারী শাসককে রাজিয়া সুলতানা, ঠিক আছে? আর তিনি পর্দা প্রথা ত্যাগ করে পুরুষোচিত পোশাকে দরবারে আসতেন। এটা তেমন ইম্পর্টেন্ট নয়। তিনি তার অনুগত ইয়াকুতকে আমির ই আখুর পদে বসিয়েছিলেন। বিদ্রোহী নেতা আলতুনিয়াকে বিবাহ করেও তিনি তার ক্ষমতা রক্ষা করতে পারেননি। 1240 সালে কাইথালের কাছে দস্যুদের হাতে তিনি নিহত হন। ঠিক আছে? তারপরে আসেন গিয়াসউদ্দিন বলবান, যার টাইম পিরিয়ড 1263 থেকে 1287। তিনি নিজেকে জিলি ইলাহি, ঈশ্বরের ছায়া, শ্যাডো অফ গড বলে ঘোষণা করেন। এটি অলরেডি এসএসসি এমটিএস এর প্রিভিয়াস এর কোয়েশ্চেনে দিয়েছে, যখন টিসিএস ছিল তখন। তিনি চল্লিশা চক্রের ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেন। পারস্যের অনুকরণে সিজদা, মানে সুলতানকে প্রণাম, এবং পাইবস, সুলতানের পদচুম্বন। মানে হাঁটু গেড়ে প্রণাম জানানোকে বলা হয় সিজদা এবং পায়ের চুম্বন জানানোকে বলা হয় পাইবস। প্রথা চালু করেন সিজদা ও পাইবস। পারস্য উৎসব নওরোজ পালন শুরু করেন। গোয়েন্দা বিভাগ বারিদ এবং সামরিক বিভাগ দিওয়ানি আর্জ পুনর্গঠন করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখতেই হবে। হুম। তারপরে নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন 5 এর প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাঠামোগত সমন্বয় নীতি চালুর পরে হয়েছিল? কোন 5 এর প্ল্যান কাঠামোগত সমন্বয় নীতি চালুর পরে শুরু হয়েছিল? কাঠামোগত সমন্বয় নীতি এর ইংলিশ যদি বলতে হয় তো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, এটাকে ইংলিশে বলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি।
তো এটা হবে অপশন নাম্বার ডি, অষ্টম। এবার একটু তাড়াতাড়ি করে আমরা 5 এর প্ল্যান সম্পর্কে একটু ওপর আমরা কিছু ডিটেইলস আমরা দেখে নেব, ঠিক আছে? প্রথম 5 এর প্ল্যান, যার টাইম পিরিয়ড হচ্ছে 1951 থেকে 1956, হ্যারল্ড ডেমার মডেলের উপরে ভিত্তি করে তৈরি। কৃষির উন্নয়ন মানে এগ্রিকালচার উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। আর আমাদের যে এই 5 এর প্ল্যান, সেটা কোন দেশ থেকে মানে ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া, এটা মনে রাখবে, রাশিয়া থেকে। এবং দ্বিতীয় এর টাইম পিরিয়ড হচ্ছে 1956 থেকে 1961। আর মহানবীজ মডেল দ্বিতীয়, দ্রুত শিল্পায়ন মানে হেভি ইন্ডাস্ট্রি, বিশেষ করে ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর তৃতীয় 1961 থেকে 1966 স্বনির্ভর অর্থনীতি তার মডেল ছিল। এই সময় ভারত চীন যুদ্ধ 1966 সালে, 1962 সালে ইন্ডিয়া চায়না ওয়ার, এবং 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল। যার কারণে টোটালি ফেল হয়ে যায় তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এরপরে গ্রিন রেভলিউশন আসে। আর চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1969 থেকে 1974 স্থিতিশীলতার সাথে বৃদ্ধি পায়। 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়, খুবই ইম্পর্টেন্ট। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয় এবং গরিবি হটাও স্লোগান তোলা হয়। পঞ্চম 74 থেকে 78 দারিদ্র্য দূরীকরণ এর মূল লক্ষ্য। এই পরিকল্পনা 1 বছর আগে 1978 সালে বন্ধ করে দেওয়া হয়। ষষ্ঠ 1980 থেকে 1985, অ্যাকচুয়ালি 78 থেকে 80 পর্যন্ত রোলিং প্ল্যান চলে। আধুনিকরণ, নাবার্ড ব্যাংক স্থাপন হয় এই সময়, 1982 সালে নাবার্ড। সপ্তম 1975 থেকে 1990 খাদ্য ও কর্মসংস্থান মূল লক্ষ্য, জওহর রোজগার যোজনা শুরু হয় এই সময়। এবং অষ্টম 1992 থেকে 97 মানব সম্পদ উন্নয়ন লক্ষ্য। ভারতের নতুন অর্থনৈতিক নীতি বা এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন পুরোদমে কার্যকর হয়। আচ্ছা, আরও কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমরা দেখে নাও। পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন 1950 সালের 15ই মার্চ গঠিত হয়, যার চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি পরিকল্পনা কমিশনের বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে গঠন করা হয়। আর প্ল্যান হলিডে থার্ড 5 এর প্ল্যানের পরে 1966 থেকে 1969 সাল পর্যন্ত প্ল্যান হলিডে চলে, ঠিক আছে? আর তারপর রোলিং প্ল্যান 1978 থেকে 1980, যেটা আমি বললাম, 1978 থেকে 1980 পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে, ফিফথ 5 এর প্ল্যানের পরে এটি আনা হয় রোলিং প্ল্যান। আর সর্বশেষ পরিকল্পনা 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 17 সালে ছিল ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপরে আর কোনো পরিকল্পনা আনা হয় না, কারণ নীতি আয়োগ গঠন করা হয়, তারপরে এটাই এখন সবকিছু করে। কোয়েশ্চন 5, নিম্নলিখিত কোন দার্শনিক একাদশ শতাব্দীতে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন? কোন দার্শনিক একাদশ শতাব্দীতে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন? অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার, রামানুজ। নেক্সট, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরটি রেডিও সম্প্রচারে সাহায্য করে? অপশন নম্বর ডি, থার্মোস্ফিয়ার। এবার বায়ুমণ্ডলে কিছু স্তর রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখব। প্রথম, ট্রোপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যা ভূমি থেকে প্রায় 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া, যাবতীয় আবহাওয়াজনিত ঘটনা, যেমন মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, কুয়াশা এই স্তরে ঘটে। আবহাওয়া সবসময় অশান্ত থাকে বলে একে ক্ষুদ্র মণ্ডল বলা হয়। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়, একে বলা হয় ল্যাপস রেট। আর বায়ুমণ্ডলে মোট গ্যাসীয় ভরের প্রায় 75 থেকে 80% এই স্তরেই থাকে। এই হলো ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে ইম্পর্টেন্ট ডিটেলস। তারপরে আসে স্ট্র্যাটোস্ফিয়ার। এটি ট্রোপোপোজ থেকে শুরু করে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে মেঘ বা ধূলিকণা নেই বললেই চলে, তাই আবহাওয়া খুব শান্ত থাকে। শান্ত আবহাওয়ার কারণে এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। ট্রোপোস্ফিয়ারে উল্টো, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরের নিচের দিকে ওজোন গ্যাসের স্তর থাকে, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেজ শোষণ করে। স্ট্র্যাটোস্ফিয়ার। তো ওজোন স্তর কোথায় দেখা যায়? তো স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে আসে মেজোস্ফিয়ার। এটি 50 কিমি থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আর এটি বায়ুমণ্ডলের সবথেকে ঠান্ডা স্তর। তো এখান থেকে জিজ্ঞেস করতে পারে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? মেজোস্ফিয়ার।
যেখানে তাপমাত্রা কমে প্রায় 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ঠিক আছে? কমে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। মহাকাশ থেকে আসা উল্কাপিন্ডগুলো এই স্তরে আসার পর বায়ুর ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যায়। মানে মিটিওরয়েড এখানে এসেই পুরো ভ্যানিশ হয়ে যায় আরকি। তারপরে আসে থার্মোস্ফিয়ার, যাকে আমরা আয়োনোস্ফিয়ার নামে পরিচিত জানি। এটি ৮০ কিমি থেকে ৭০০ কিমি পর্যন্ত বিস্তৃত। কত কিমি থেকে কত কিমি বিস্তৃত এটা সবগুলোর মনে রাখলে নাও চলবে। শুধু ট্রপোস্ফিয়ারটা মনে রাখবে, ব্যাস এনাফ। তারপরে বেতার তরঙ্গ মানে রেডিও ওয়েভস, এই যেটা কোয়েশ্চেন ছিল, এই স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে যা পৃথিবী থেকে পাঠানো রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেয়। ঠিক আছে? রেডিও ওয়েভস রিফ্লেক্ট করে। সুমেরু প্রভা ও কুমেরু প্রভার মতো মেরুজ্যোতি অরোরা এই স্তরে সৃষ্টি হয়। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়। তো এই হলো বায়ুমণ্ডলের স্তর সম্বন্ধে প্রত্যেকটি ডিটেইলস। যদি কোয়েশ্চেন আসে এখান থেকেই দেবে, স্তর থেকে। এর বাইরে কোয়েশ্চেন মানে আসে না। খুব হার্ড না করলে এর বাইরে কোয়েশ্চেন তোমরা পাবে না। তারপরে আসে এক্সোস্ফিয়ার। এ এটি ৭০০ কিমির পরবর্তী অঞ্চল এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা এই স্তরে কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট এই স্তরে পাঠানো হয়। আর এখানে বায়ু অত্যন্ত পাতলা এবং হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আধিক্য দেখা যায়। তারপর আসে গুরুত্বপূর্ণ পজ বা বিরতি অঞ্চল। ট্রোপোপোজ মানে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মিলনস্থলকে বা মিডল পয়েন্টকে বলা হয় ট্রোপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মিলনস্থলকে বলা হয় স্ট্র্যাটোপোজ। মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মিডল পয়েন্টকে বলা হয় মেসোপোজ। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, মেসোস্ফিয়ার। ঠিক আছে? এবার দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 7। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে ৪র্থ শতাব্দীর আ সময়কাল সময়কাল কোন শক্তির উত্থানের সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, মগধ। এবার দেখো, মগধ এম্পায়ারের অনেকগুলো ডাইনেস্টি ছিল। প্রায় ৬ থেকে ৭টি ডাইনেস্টি ছিল। তার মধ্যে আমরা সবগুলো দেখব না। আজকে জাস্ট প্রথম ৩টি ডাইনেস্টি সম্পর্কে একটু দেখে নেব। প্রথম হচ্ছে হর্ষঙ্গ ডাইনেস্টি। বিম্বিসার হচ্ছে তার প্রতিষ্ঠাতক। কি বলে ওটাকে? প্রতিস্থাপক। ওকে, প্রতিস্থাপক। এই বংশের প্রতিষ্ঠাতা তাকে বলা হয় বিম্বিসারকে। তাকে শ্রেনিক বলা হতো। তার পুত্র ছিল অজাতশত্রু, বিম্বিসারের পুত্র। তাকে কুনিক বলা হতো। তার সময়ে প্রথম বৌদ্ধ সঙ্গীত মানে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল অ্যারাউন্ড 483 বিসিতে। ঠিক আছে? রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। আর উদয়ন ছিল অজাতশত্রুর পুত্র। তিনি গঙ্গা ও সোন নদীর তীরে পাটলিপুত্র শহরটি স্থাপন করেন এবং রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত করে মানে রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। ঠিক আছে? তারপর আসে শিশুনাগ ডাইনেস্টি। অবন্তীকে পরাজিত করে মগধের চিরস্বস্তির অবস্থান ঘটান শিশুনাগ। আর কালাশক শিশুনাগের পুত্র। তার সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। অর্থাৎ কালাশকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। এটা মনে রাখবে। এবং নন্দ ডাইনেস্টি। তারপরে আসে মহাবদ্যনন্দ। তাকে একরাট বা সর্বক্ষত্রেন্তক ক্ষত্রিয়দের বিনাশকারী বলা হতো। আর নন্দ বংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ। তার সময় গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্ব ৩২৬ খ্রিস্টাব্দে। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য তাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপরে আসে মৌর্য ডাইনেস্টি। তো এরপরে যদি মৌর্য সাম্রাজ্য থেকে কোশ্চেন আসে তো সেখানে আমরা মৌর্য সাম্রাজ্য দেখব। এরপরে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। নবরাত্রির সময় নৌরাতা নৃত্যটি ভারতের কোন অঞ্চলে পরিবেশিত হয়? অপশন নাম্বার ডি, বুন্দেলখণ্ড। দেখো, বিভিন্ন আহ, অঞ্চল বা রাজ্য এবং বিখ্যাত ফোক ডান্স। বুন্দেলখণ্ড, যেটা কোয়েশ্চেনে এসেছিল, নৌরাতা, রাই, সায়রা। তো নৌরাটা এবছর দিয়েছে, এর পরের বছর রাই এবং সায়রা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা এটা মনে রাখবে। এবং মারোয়ার বা রাজস্থান এলাকায় ঘুমর, ডান্ডিয়া গৈর আর কাচ্ছি ঘড়ি। বিদর্ভ, যেটা মহারাষ্ট্রের, ঢালি নাচা, লাবণী, এগুলো মহারাষ্ট্র। কোকন এলাকা, যেগুলো গোয়া মহারাষ্ট্রে অবস্থিত, দেখিনি, ফুগদি, তারপর ঢালো, এগুলো সব গোয়া। ফুগদি, ডেকনি, ঢালো। হুম। ঘরে মদনি। যখন আমরা প্রপার যেগুলো ফোক ডান্সের রিলেটেড কোয়েশ্চেন পাবো, তখন আমরা প্রত্যেকটি স্টেটের কি কি ইম্পর্টেন্ট ফোক ডান্স রয়েছে সবগুলো আমরা দেখবো এক এক করে। একটি ভিডিওতে সব কিছু না হেডেক নেওয়াই ভালো। ব্রজ অঞ্চল ইউপি, এখানে চারকুলা ডান্স পাওয়া যায় ইউপিতে, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। মানুষের দেহে রক্তচাপ, লালাক্ষরণ এবং বমির মতো অনৈচ্ছিক ক্রিয়াগুলি কোনটি নিয়ন্ত্রণ করে?
অপশন নাম্বার এ মেডুলা অবলাঙ্গাটা বা ব্রেন হিন্ড ব্রেন। আচ্ছা, এবার আমরা আমাদের মস্তিষ্কের কিছু অংশ এবং তার অবস্থান এবং তার প্রধান কাজ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ডিটেইলস আমরা দেখে নেব। এখান থেকে যদি ব্রেন থেকে কোয়েশ্চেন দেয় তো এর বাইরে তোমরা পাবে না আশা করি। ঠিক আছে? সেরিব্রাম যেটা অগ্র মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্ক দুটো পার্ট রয়েছে। সেরিব্রাম এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের কাজ কি? বুদ্ধি, স্মৃতি, শ্রবণ, দর্শন ও ঐচ্ছিক কাজ এবং হাইপোথ্যালামাসটা ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দেহের তাপমাত্রা, ঘুম, খিদে ও তৃষ্ণা নিয়ন্ত্রণ। ঠিক আছে? থার্স্টি যেটা তৃষ্ণা বলি ইংলিশে। সেরিবেলাম এটা হচ্ছে হিন্ড ব্রেনের অংশ, পশ্চাৎ মস্তিষ্ক। দেহের ভারসাম্য রক্ষা ও পেশি সমন্বয়। মেডুলা অবলাঙ্গাটা যেটা কোয়েশ্চেন এসেছিল, পশ্চাৎ মস্তিষ্কের অংশ। অবস্থান রক্তচাপ, বমি, হাঁচি, কাশি ও হৃদয়স্পন্দন মেডুলা অবলাঙ্গাটা। এবং পন্সের কাজ কি? শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ ও বার্তা আদান-প্রদান। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট মেডুলা অবলাঙ্গাটা। আ প্রায় রয়েছে তো মাত্র ১, ২, ৩, ৪, ৫ টি। তো এগুলো ৫ টি তোমাদের দেখে নেবে। ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্রাম, হাইপোথ্যালামাস প্রায় সবগুলোই, হ্যাঁ? কোয়েশ্চেন নাম্বার 10 নিম্নলিখিত কোন উৎসবটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে উদযাপিত হয়? দেখো কারাগাতো কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক অবস্থিত বলছি, উদযাপিত হয়। এবং শিগমো হচ্ছে গোয়াতে এবং ত্রিশূরপুরাম এটা হচ্ছে কেরালাতে। তো বাকি থাকলো ইউরু কাপগাত, এটা হবে রাইট আনসার ইউরু কাপগাত। এটা হবে লাদাখে। কোয়েশ্চেন নাম্বার 11 নিম্নলিখিত কোনটি মণিপুরে অবস্থিত? অপশন নাম্বার এ লোকটাক হ্রদ। এবার দেখো লোকটাক হ্রদ হলো উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ফুমদিজ এই হ্রদের অপর এই এই হ্রদের ওপর ভাসমান পচনশীল জৈব পদার্থ বা মাটির আস্তরণ দেখা যায়, যাকে স্থানীয় ভাষায় ফুমডিজ বলি। আর কেবুলামজ মানে লোকটাক লোকটাক হ্রদের ওপর অবস্থিত এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান ফ্লোটিং ন্যাশনাল পার্ক হচ্ছে কেবুলামজো, যেটা মণিপুরে অবস্থিত লোকটাক লেকের ওপরে। ঠিক আছে? আর সাংগাই ডিয়ার এটি মণিপুরের রাজ্য পশু এবং এই ভাসমান উদ্যানে একমাত্র এদের দেখা যায়। এদের ডান্সিং ডিয়ারও বলা হয়। আর চিল্কা হ্রদ এটি ওড়িশা রাজ্যে অবস্থিত এবং ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ বা লেগুন বলা হয়। আর রেওলসার হ্রদ এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এটি পাহাড়ি হ্রদ। আর পুষ্কর হ্রদ এটি রাজস্থান রাজ্যের আজমিরে অবস্থিত একটি পবিত্র হ্রদ। ঠিক আছে? এবার ইম্পর্টেন্ট আরও কিছু হ্রদ দেখে নিই। উলার হ্রদ যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আর লোনার হ্রদ মহারাষ্ট্রে অবস্থিত। এটি একটি উল্কাপাতের ফলে সৃষ্ট বা মেটিওরয়েড ক্রেটার হ্রদ বলা হয়। লোনার হ্রদ যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আর প্যাংগং হ্রদ লাদাখে অবস্থিত। এটি একটি নোনা জলের হ্রদ যা চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত। সম্বর হ্রদ রাজস্থান। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, রাজস্থানে অবস্থিত। বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। আর ভীমবানাথ হ্রদ হচ্ছে কেরালা। ভারতের দীর্ঘতম হ্রদ হচ্ছে ভীমবানাথ, যেটা কেরালাতে অবস্থিত। এখানে বিখ্যাত নেহেরু ট্রফি বা নৌকা দৌড় হয়ে থাকে। ঠিক আছে? এই ছিল হ্রদ সম্বন্ধে একটু কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। নেক্সট কোয়েশ্চেন জম্মু ও কাশ্মীরের কোন বছর জনগণনা পরিচালিত হয়? এটা সেন্সাস থেকে কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটি একটি আউট অফ সিলেবাস তোমাদের। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার, সরি বি হবে রাইট আনসার। অপশন নাম্বার বি 1991। তো আজকে আমরা সেন্সাস থেকে কোয়েশ্চেন দেখব না, নইলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তারপর নেক্সট কোয়েশ্চেন, এরপরে সেন্সাস থেকে কোয়েশ্চেন আসলে আমরা অবশ্যই সেন্সাস থেকে কোয়েশ্চেন রয়েছে, এরপরে আমরা পরের দিন দেখব। ঠিক আছে? অন্য কোনো দিন সেবার কোয়েশ্চেন পাবো তখন দেখব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস কোন সালে উৎক্ষেপ করা হয়? অপশন নাম্বার সি 1998। দেখো আইএসএস সম্বন্ধে একটু ডিটেলস দেখে নাও। 1998 সালের 20 নভেম্বর রাশিয়ার জারিয়া মডিউল উৎক্ষেপণের মাধ্যমে আইএসএস এর যাত্রা শুরু হয়। এটি 5টি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প। কি? নাসা যেটা ইউএসএ অবস্থিত, রসকসমস রাশিয়ার স্পেস এজেন্সি, জাক্সা জাপানের, ইএসএ ইউরোপের এবং সিএসএ কানাডার। অবস্থান এটি পৃথিবীর নিম্নকক্ষে বা লো আর্থ অরবিট অবস্থিত, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এটি প্রতি সেকেন্ডে প্রায় 7.6 বা 7.6 কিমি গতিতে চলে এবং দিনে প্রায়
15.5 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। এটি মহাকাশে একটি বিশালাকার গবেষণা হিসেবে কাজ করে, যেখানে মহাকর্ষহীন পরিবেশে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পরীক্ষা করা হয়। 2000 সালের 2 নভেম্বর থেকে এই স্টেশনে মানুষ অবিরাম বসবাস ও গবেষণা শুরু করে। নেক্সট কোয়েশ্চেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পশ্চিম থেকে পূর্ব দিকে কত ডিগ্রি কক্ষীয় ঢালে ভ্রমণ করে? আইসিএস থেকে দুটি কোয়েশ্চেন একটি শিফটে দিয়েছে। যেটা অপশন নাম্বার বি 51.6 ডিগ্রি। দেখো এই এই যে বৈশিষ্ট্য দেখে নাও আইএসএস এর। কক্ষীয় গতিপথ প্রায় 27,600 কিমি পার ঘন্টা, 7.6 কিমি পার সেকেন্ড। আর কক্ষীয় ঢাল যেটা এক্সামে দিয়েছিল 51.6 ডিগ্রি। একদিনের প্রদক্ষিণ সংখ্যা 15.5 বার। সর্বোচ্চ উচ্চতা 425 কিমি, সর্বনিম্ন উচ্চতা 37 কিমি। 1930 সালে কে ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নম্বর বি বি আর আম্বেদকর। এবার দেখো কিছু প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠাতা এবং কত সালে। ডিপ্রেস ক্লাস অ্যাসোসিয়েশন বি আর আম্বেদকর 1930 সালে। সত্যশোধক সমাজ জ্যোতিরাও ফুলে 1873 সালে। হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী 1932 সালে। প্রার্থনা সমাজ অত্তরম পণ্ডরঙ্গ বা এমজি রানাডে যুক্ত ছিলেন আর 1867 সালে। আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 সালে। 16 মে 2025 এ উন্নত ভার্গবাস্ত্র সিস্টেমের প্রধান উদ্দেশ্য কি? অপশন নম্বর বি ড্রোনের ঝাঁক প্রতিহত করা। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। 17 মাধ্যমের কণাগুলি আচ্ছা না আচ্ছা মাধ্যমের কণাগুলি পাশের কণাগুলিকে গতিশীল করলে যে বিঘ্ন মাধ্যমের মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় তাকে কি বলা হয়? মাধ্যমের কণাগুলি পাশের কণাগুলিকে গতিশীল করলে যে বিঘ্ন মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয় তাকে কি বলা হয়? অপশন নাম্বার এটা হবে বি তরঙ্গ, ওয়েভ। তরঙ্গের নাম দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা আমরা ইংলিশে বলি লংগিটিউডিনাল ওয়েভস। এটা বিস্তারের মাধ্যম কঠিন, তরল, গ্যাস তিনটিতেই হয় এবং এর উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। সাউন্ড আমাদের হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভস। আর মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সমান্তরালে কাঁপে। আর তির্যক তরঙ্গ যেটাকে আমরা ইংলিশে বলি ট্রান্সভার্স ওয়েভ, এটা হচ্ছে আলোক তরঙ্গ বা জলের ঢেউ। উদাহরণ কঠিন ও তরল উপরিভাগ। মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সমকোণে কাঁপে। এটা সমান্তরাল, এটা সমকোণে। আর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ মাধ্যম ছাড়াও চলতে পারে। আর মনে রাখবে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে সাউন্ড ওয়েভ এটা মিডিয়াম ছাড়া চলতে পারে না। মানে স্পেসে সাউন্ড ওয়েভ তোমরা পাবে না, মানে সাউন্ড তোমরা পাবে না, কিন্তু আলোক রশ্মি, ট্রান্সভার্স ওয়েভ এগুলো মিডিয়াম ছাড়াও চলতে পারে। ঠিক আছে। আর তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এটা মাধ্যম ছাড়াও চলতে পারে অবভিয়াসলি, যেমন উদাহরণ আলো বললাম, এক্স রে, রেডিও তরঙ্গ এগুলো শূন্যস্থানে বিস্তার লাভ করতে পারে। ঠিক আছে, এক্সাম্পলগুলো মনে রাখবে কোনটি কোন তরঙ্গ। 18 ইউরোপীয় মহাকাশ সংস্থার এনভিশন মিশনটি কোন গ্রহ অন্বেষণের জন্য? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো ভি দিয়ে মনে রাখতে পারো তোমরা, ভি দিয়ে ভেনাস মানে শুক্র। বাস্তব মোট দেশজ উৎপাদন বা রিয়েল জিডিপি হিসাব করার সময় পণ্য ও পরিষেবার মূল্য কোন ভিত্তিতে নির্ধারণ করা হয়? নাম্বার এ কিছু নির্দিষ্ট স্থির মূল্য। দেখো এখানে আমরা জিডিপি সম্বন্ধে একটু দেখে নিই। মোট দেশজ উৎপাদন, জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ে বা সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, মানে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে একটি দেশের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মানে গুডস অ্যান্ড সার্ভিসেস মোট বাজার মূল্য। সহজ কথায় এটি দেশের আয় ও অর্থনৈতিক বা স্বাস্থ্যের পরিমাপক হলো জিডিপি। এবং রিয়েল জিডিপি কাকে বলে? যখন কোনো দেশের উৎপাদিত পণ্য বা পরিষেবার মূল্য একটি ভিত্তি বছর বা বেস ইয়ারের স্থির মূল্যের ভিত্তিতে পরিমাপ করা হয় তখন তাকে বাস্তব জিডিপি বলা হয় বা রিয়েল জিডিপি বলা হয়। আর বেস ইয়ার এখন আমাদের কি রয়েছে রিয়েল জিডিপির? আমাদের বেস ইয়ার কাকে ধরা হয়? 2011-12কে।
ঠিক আছে? আর নমিনাল জিডিপি যখন চলতি বাজারের মূল্যের কারেন্ট মার্কেট প্রাইসেস ভিত্তিতে জিডিপি গণনা করা হয় তাকে নামমাত্র জিডিপি বলা হয়, কারেন্ট প্রাইসেস। এতে মুদ্রাস্ফীতির প্রভাব অন্তর্ভুক্ত থাকে। আর জিডিপি ডিফ্লেটর কি? এটি একটি সূচক যা নামমাত্র জিডিপি এবং বাস্তব জিডিপির অনুপাত। মানে তোমার হচ্ছে জিডিপি ডিফ্লেটর কাকে বলে? নমিনাল জিডিপি, আমি এখানে এনজিডিপি লিখলাম, এনজিডিপি আপন রিয়েল জিডিপি ইন্টু 100, এটাকে বলা হয় জিডিপি ডিফ্লেটর। অনুপাত প্রকাশ করে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হার পরিমাপ করতে সাহায্য করে। ঠিক আছে, সূত্রটি হলো এটা। রুর কয়লাক্ষেত্র কোন দেশে অবস্থিত? আর তোমরা কমেন্টে জানাও যে ভারতের রুর কাকে বলা হয়, কোন জায়গাটিকে। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, জার্মানি। এবার কয়লা থেকে কোশ্চেন যেহেতু ছিল, কয়লা রিলেটেড, তো কয়লা রিলেটেড একটু কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট ডিটেলস কিছু দেখে নিই ফটাফট। অ্যান্থ্রাসাইট 90% থেকে 95% কার্বনের পরিমাণ। যেখানে কার্বনের পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে উন্নত মানের কয়লা। শ্রেষ্ঠ, এটাকে বেস্ট। খুব শক্ত, ধোঁয়া কম, তাপ উৎপাদন সর্বোচ্চ, ক্ষমতা সর্বোচ্চ। তারপর আসে বিটুমিনাস, আমাদের এই বেশিরভাগ ব্যবহৃত কয়লা যেটা হলো বিটুমিনাস, আমাদের ইন্ডিয়ার সবথেকে বেশি ব্যবহৃত কয়লা। 60% থেকে 80% কার্বন পরিমাণ থাকে। একে কালো কয়লা বলা হয়, শিল্পে সবথেকে বেশি ব্যবহৃত হয়। তারপর আসে লিগনাইট, 40% থেকে 55%। নিম্নমানের কয়লা, এটাকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়, আর প্রধানত বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। আর পিট সবথেকে কম, মানে কম উন্নত মানের কয়লা, 40%-এর কম কার্বন পরিমাণ থাকে, অতি নিম্ন। এই কয়লা তৈরি প্রাথমিক স্তর, প্রচুর ধোঁয়া হয়, তাপ খুব কম। আর কয়লা কোন কোন রাজ্যে মানে কয়লা খনি রয়েছে দেখে নাও। ঝাড়খণ্ডের ঝাড়িয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, ঝাড়খণ্ডে ঝরিয়াতে। ধানবাদ, বোকারো, গিরিট। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ভারতের প্রথম কয়লা খনি হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল। উড়িষ্যার তালচের, ইব নদী উপত্যকা। ছত্তিশগড়ের কোরবা, বিশ্রামপুর। তামিলনাড়ুর নেভেলি, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, খুবই ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম লিগনাইট খনি তামিলনাড়ুর নেভেলি। চলো নেক্সট। 21, বেসরকারীকরণের প্রেক্ষিতে টোটাল ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝায়? অপশন নাম্বার এ, এটি সরকারি প্রতিষ্ঠানের 100% মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর। 22, সরোজিনী নাইডু রচিত এবং 1905 সালে প্রকাশিত কবিতার বইটির নাম কি? সরোজিনী নাইডু রচিত 1905 সালে, এটা হবে অপশন নাম্বার ডি, গোল্ডেন থ্রেশহোল্ড। দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর 1857 সালে মহাবিদ্রোহ নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ। দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন, এটা লিখেছেন লালা লাজপত রায়। মান্দালাই জেলে তার কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা এটাই। গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, এটা জওয়াহরলাল নেহরু লিখেছিলেন। ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিপত্রের সংকলন এটি। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড সরোজিনী নাইডু লিখেছিলেন, তার প্রথম কবিতার বই 1905 সালে। তো আপাতত বুকস অ্যান্ড অথর্স থেকে এই কয়টি দেখে রাখো। পরে যখন বুকস অ্যান্ড অথর্স থেকে আরও কোয়েশ্চেন পাবো তখন আমরা বুকস অ্যান্ড অথর্স থেকে বেশি বেশি কোয়েশ্চেন আমরা দেখে নেব, ডিটেলস দেখে নেব। 23, একত্তরশো মহাদেব মন্দির আর কোন নামে পরিচিত? অপশন নাম্বার এ, 64 যোগিনী মন্দির। দেখো, 64 যোগিনী মন্দির মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, গোলাকার আকৃতি, সংসদ ভবনের অনুপ্রেরণা। কোনার্ক সূর্য মন্দির ওড়িশায় অবস্থিত, ব্ল্যাক পাগোডা নামে পরিচিত, গঙ্গা বংশ প্রতিষ্ঠা করেন। খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত, চান্ডেল রাজাদের তৈরি, কামকালা ভাস্কর্যের জন্য বিখ্যাত। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত, চোল স্থাপত্যের নিদর্শন এটি, এটি সম্পূর্ণ গ্রানাইট পাথরের। লিঙ্গরাজ মন্দির, এটা উড়িষ্যাতে অবস্থিত, কলিঙ্গ স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ উদাহরণ এটি। বারাবার পাহাড়ের লোমাস ঋষি গুহা প্রাচীন গুহা স্থাপত্যের একটি উদাহরণ, এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি, বিহার। দেখো, ইম্পর্টেন্ট কিছু গুহার নাম, রাজ্য, রাজবংশ, বিশেষ বৈশিষ্ট্য। বারাবার গুহা বিহারে অবস্থিত, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, মৌর্য বংশ। ভারতের প্রাচীনতম পাথর কাটা গুহা হচ্ছে বারাবার। অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত, গুপ্ত বা বাকাটাপ ডাইনেস্টি। বৌদ্ধ ধর্ম ও ফ্রেস্কো চিত্রকর্মের জন্য বিখ্যাত এটি। এলোরা গুহা মহারাষ্ট্র, রাষ্ট্রকূট বংশ প্রথম কৃষ্ণ এস্টাবলিশ করেন। হিন্দু, বৌদ্ধ ও জৈন তিন ধর্মের সহাবস্থান হচ্ছে রাষ্ট্রকূট বংশের
প্রতিষ্ঠিত এই এলোরা গুহা। খণ্ডগিরি, উদয়গিরি খণ্ডগিরি উড়িষ্যাতে অবস্থিত। কলিঙ্গ রাজা খারবেলের সময় মূলত জৈন সন্ন্যাসীদের জন্য তৈরি। আর বাদামি গুহা কর্ণাটকে অবস্থিত, চালুক্য বংশ প্রতিষ্ঠা করেন। পাথরকাটা হিন্দু ও জৈন গুহা মন্দির এটি। হুম? ওখান থেকে উদয়গিরি, খণ্ডগিরি মনে রাখবে। এলোরা গুহা তো ভেরি মাস্ট ইম্পর্ট্যান্ট। অযোধ্যা গুহা প্রত্যেকটি এখানে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি তোমাদের দিচ্ছি। হুম? লাস্ট কোয়েশ্চেন, থুমরি সম্পর্কে নির্মিত কোন বক্তব্যটি সঠিক? থুমরির গঠন ও উপস্থাপনা খুবই গীতিময়। থুমরি একটি প্রেমের গান, তাই 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 এর পাঠ্য সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এ এবং বি উভয়ই সঠিক। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং তোমরা যদি ভিডিওটি কমপ্লিট দেখে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারলে যে একটি ভিডিও থেকে এত ইম্পর্টেন্ট এত বেশি ডিটেইলস তোমরা পেলে। তো যখন সবগুলো শিফট কমপ্লিট হয়ে যাবে, তোমাদের ডিটেইলস এবং রিভিশন ভান্ডার হয়ে যাবে। তো তোমরা অবশ্যই সিরিজটি লাস্ট পর্যন্ত থাকবে এবং প্লিজ একটু শেয়ার করে দিও। তোমাদের রেসপন্স যদি খুব ভালো মানে বেশি না পাই, কমেন্ট যদি না করো তোমরা, তাহলে হয়তো সিরিজটি কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না। তো অবশ্যই একটু হেল্প করো, বুঝতে পারলে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।